ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সমবায় এই বিষয়টা সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে, কিন্তু প্রতি বছর আমরা জানি যে 14 থেকে 20 নভেম্বর পর্যন্ত সর্বভারতীয় সমবায় সপ্তাহ পালন করা হয় প্রতি বছর ভারতবর্ষে। এটার একটা আলাদা গুরুত্ব আছে, অর্থাৎ সমবায়ের গুরুত্বটা এত দিক থেকে এত বেশি আমাদের ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রে যে এইটা একটা সপ্তাহ আমরা পালন করি প্রতি বছর। তো সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জানবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বীরভূম জেলার সমবায় সমিতি সমূহের সহ নিবন্ধক কৃষ্ণকান্ত সরকার। কৃষ্ণকান্ত দা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। যেটা প্রথমে জিজ্ঞেস করব যে এই যে সমবায় সপ্তাহ আলাদা করে যে বছরে পালন করা হচ্ছে, এটার গুরুত্ব কতটা? সারা বছরের শেষে এই 14 নভেম্বর থেকে 20 নভেম্বর সমবায় সপ্তাহ পালন করা হয়। সমবায়ের প্রসার এবং প্রচার এবং সারা সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সমবায় সপ্তাহ পালন করা হয়ে থাকে। সমবায় সপ্তাহ সারা দেশের সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের বীরভূম জেলাতে সর্বত্রই পালন হয়ে থাকে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সমবায়ের পতাকা উত্তোলন, সমবায়ের গান, সমবায়ের বিভিন্ন প্ল্যাকার্ড শো, পথসভা এবং নানান রকমের প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে সমবায় সপ্তাহ পালন হয়ে থাকে। সাধারণ মানুষ যাতে সমবায় সম্পর্কে অবহিত হয়, সমবায়ের কি গুণাগুণ রয়েছে, সমবায় করলে মানুষ কি উপকার পেতে পারেন, সেই বিষয় নিয়ে এই সমবায় সপ্তাহের মাধ্যমে প্রচারটা সাধারণত সাধারণ মানুষের মধ্যে প্রচারটা হয়ে থাকে। আচ্ছা, এই যে সমবায়ের যে বিভিন্ন ধরনের কার্যাবলী, আমরা জানি যে অনেক দিক রয়েছে। শুধুমাত্র অনেকে ভাববেন হয়তো শুধু ব্যাংক, কেউ ভাববেন যে শুধু কৃষিক্ষেত্রে সমবায়, কেউ ভাববেন স্বাস্থ্যের ক্ষেত্রে সমবায়, কিন্তু এই সমবায়ের অনেক ধরনের কাজ আছে। কি কি ধরনের কাজ সমবায় করছে? সমবায় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে সমবায় করা যায় না। সমবায় সর্বত্রই হতে পারে। যেমন ধরুন কৃষি সমবায়, কৃষি উন্নয়ন সমবায় সমিতি, ঠিক সেরকম হয়ে থাকে কৃষিজ বিপণন সমবায় সমিতি, ভোগ্যপণ্য সমবায় সমিতি, থাকে এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, অর্থাৎ যারা কর্মচারী তাদের মধ্যে সমবায় সমিতি, হতে পারে তন্তুবায়দের মধ্যে সমবায় সমিতি, হতে পারে জেলেদের মধ্যে সমবায় সমিতি, বিভিন্ন ধরনের। ইভিন আমাদের এমনও আছে সাপুরদের জন্যও একটা সমবায় সমিতি মুর্শিদাবাদ জেলাতে রেজিস্ট্রেশন হয়েছিল এবং সেটা চলছে। তো আমাদের বীরভূম জেলায় কি কি ধরনের কাজ হয়? বীরভূম জেলায় আমাদের বিভিন্ন ধরনের কাজ হয়। মূলত কৃষি সমবায় সমিতি, যেগুলোকে আমরা বলি SKUS, সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এদের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। যেমন একটু যদি বলেন বিস্তারিতভাবে। এখানে আমরা যদি বলি যে কৃষি সমবায় সমিতি যেগুলো, এই সমবায় সমিতিগুলোর মাধ্যমে মূলত কৃষি ঋণ দাদন হয়ে থাকে। তার সাথে সাথে যে এলাকার মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করা হয় এবং বিভিন্ন ব্যবসা, যেমন ধরুন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়ে থাকে। কৃষির জন্য নানান ধরনের যেমন সার, বীজ, কীটনাশক ইত্যাদি বন্টন হয়ে থাকে। এছাড়াও কৃষির এই সমস্ত সমবায়ের মাধ্যমে ভোগ্যপণ্য বিতরণ হয়। এছাড়া এদের মাধ্যমে আপনার কৃষিজ বিপণন, অর্থাৎ এটা সবথেকে বড় ক্ষেত্র কৃষির ক্ষেত্রে যে সমস্যাটা, কৃষিজ বিপণন। নিশ্চয়ই, হ্যাঁ, সেই কৃষিজ বিপণনে চাষিদেরকে সাহায্য করা, সহায়তা করা, এই কৃষিজ সমবায় সমিতিগুলোর একটা মুখ্য ভূমিকা। আচ্ছা, আপনি যে বললেন যে একটা আর্থিক যে পরিষেবার ব্যবস্থা থাকছে, এটা কিভাবে হয় একটু যদি বলেন। একদম একটু যদি ভেঙেই বলেন। হ্যাঁ, ভেঙে বলি। আর্থিক পরিষেবা বলতে যাদের প্রয়োজন আছে ঋণের, সেই ঋণটা যোগানটা দেওয়া হয়। মূলত কৃষি ঋণ যোগান দেওয়া হয়ে থাকে এই সমবায়গুলোর মাধ্যমে। কি করতে হয় একজন কৃষক বন্ধুকে? একজন কৃষক বন্ধুকে কিছুই না, শুধুমাত্র তার কতটুকু জমি আছে তার বিবরণ সহ আমাদের সমবায় সমিতি যিনি কর্মচারী তার কাছে এসে তার কাগজপত্র দাখিল করতে হয়। কতটুকু জমি আছে, জমির পরিমাণ অনুসারে ঋণের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে। জেলাতে একটা কমিটি আছে, যে কমিটির মাধ্যমে স্থির হয়, এক্সপার্ট কমিটি, তারা স্থির করেন যে কত পরিমাণ জমিতে কত পরিমাণ ঋণ দেওয়া যেতে পারে। যেমন একটু যদি বলেন। যেমন ধরুন কেন ঋণের প্রয়োজন হচ্ছে, বীজ, সার, চাষ, সেচ ইত্যাদি কারণে, এবং সর্বশেষে হচ্ছে আপনার যেটা শস্য ঘরে তোলা, এই পর্যন্ত সমস্ত কষ্ট ধরে নিয়ে হিসাব করা হয়
যে কত পরিমাণ ঋণ 1 একর জমিতে প্রয়োজন হতে পারে। সেই অনুসারে এক্সপার্ট কমিটির মতামত অনুসারে ঋণের পরিমাণ নির্ধারিত হয় এবং সেই অনুসারে ঋণ দেওয়া হয়ে থাকে। এখন কেসিসির মাধ্যমে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড হচ্ছে এবং খুব খুব অনতিবিলম্বে আমরা শুরু করতে চলেছি রুপিয়া কার্ডের মাধ্যমে। অর্থাৎ যেভাবে আমরা ওই ডেবিট কার্ড ব্যবহার করি ঠিক সেইভাবেই যাতে করে কৃষি সমবায়ের মাধ্যমে ঋণ দান করতে পারি। এটা একটা মুখ্য বিষয়, মানে এটা খুব গুরুত্বপূর্ণ মানে আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, এছাড়াও আমানত সংগ্রহ হয়ে থাকে, যারা সদস্য সমবায়ের সদস্য তাদের কাছ থেকে আমানত সংগ্রহ হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত মানুষ ব্যাংকে যেতে ভয় পায় সেখানে ঘরের কাছে হাতের নাগালে একটা ব্যাংক, অর্থাৎ তাদেরই একটা পরিচিত যিনি কর্মচারী তিনি ম্যানেজারবাবু, তিনি তার কাছ থেকে কীভাবে ফর্ম ফিল আপ করে কীভাবে সেখান থেকে টাকা জমা করতে হয়, কীভাবে টাকা তুলতে হয় হাতের কাছেই শিখে যায়। অর্থাৎ ফিনান্সিয়াল ইনক্লুশন যেটাকে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে বলছি, যে মানুষকে অর্থনৈতিক ব্যাপারটা বুঝে নিতে হবে এবং ব্যাংকের সাথে যুক্ত হতে হবে, সেই ব্যাপারটা প্রাথমিক শিক্ষাটা কিন্তু সমবায়ের মাধ্যমে হয়ে থাকে। এটা একটা খুব বড় দিক। আচ্ছা, কৃষি সহায়ক যে পরিষেবাগুলো আছে, আমি বলছি ধরুন আপনি কৃষি যন্ত্রপাতির কথা বললেন, আর কি কি ধরনের? আর ধরুন যেমন ধরুন বীজ, আচ্ছা, সব থেকে মূল জিনিস হচ্ছে বীজ, উন্নত মানের বীজ। সেই বীজটা যদি আমরা চাষিদের কাছে পৌঁছাতে পারি সেটা একমাত্র সম্ভব হচ্ছে ব্যবসায়ীদের মাধ্যমে তো হচ্ছে, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কিছু অসৎ থাকেই, তারা সঠিক মানের বীজ দিচ্ছে না, চাষিরা মাঝে মাঝে ঠকছে। সেই জায়গাতে সমবায় যদি বীজের ব্যবসা করে, বীজ সরবরাহ করে তথা বীজ উৎপাদন, এখানে আমাদের কিছু সমবায় সমিতি যেমন ধরুন ব্রাহ্মণপাড়া মিলিটারি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, যেটা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির বাড়ি জানেন, সেখানে সেই গ্রামের একটা সমবায় সমিতি, যদি আপনারা দেখেন খুব ভালো সমবায় সমিতি। তারা বীজ উৎপাদন করছে চাষিদের মাধ্যমে, অর্থাৎ মাল্টিপ্লাই করছে। সেই বীজ সার্টিফাইড বীজ, সেই বীজটা বিভিন্ন সমবায়ের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এই বীজগুলো চাষিরা পেয়ে ভীষণভাবে উপকৃত হচ্ছে। যেমন এই সমবায় আমরা যদি বলি আরও বিস্তৃতভাবে, নদিয়া জেলায় গোটরা বলে একটা সমবায় সমিতি আছে। আচ্ছা, সেই সমবায় বীজ মাল্টিপ্লাই করতে করতে আজকে এমন একটা ব্যান্ড তৈরি হয়ে গেছে যে আজকে আমরা যদি এক ডাকে চাষিদের কাছে বলি গোটরা বীজ, সবাই জানে, কিন্তু গোটরা হচ্ছে এরকমই একটা কৃষি সমবায় উন্নয়ন সমিতি, একটা ছোট্ট সমবায় সমিতি আজকে একটা বিশাল আকার ধারণ করেছে। সর্বভারতীয় ক্ষেত্রে তার নাম এসেছে, তারা ব্র্যান্ড পেয়ে গেছে যে গোত্রা সমবায়, তার গোত্রা বীজ। মানে এরকমই কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রেও মনে হয় এই ঠিক একই রকমভাবে কৃষি যন্ত্রপাতি, যেগুলো যে সমস্ত গরিব চাষি কৃষি যন্ত্রপাতি কিনতে পারে না, তারা ভাড়ায় পেতে পারে সমবায়ের মাধ্যমে। আবার যেমন ধরুন ট্রাক্টর, স্প্রেয়ার, ডাস্টার, থ্রেসার, এখন তো আরও অনেক কিছু হারভেস্টার বা এই ধরনের কিছু এসেছে, সেগুলো যদি সমবায় এই ধরনের যন্ত্রপাতি রাখে তাহলে সেখানকার চাষি বন্ধুরা অনেক সহজে এবং কম মানে ন্যায্য মূল্যে ভাড়াই পেতে পারেন। আপনি আরও দুটো জিনিস বলেছিলেন, ভোগ্যপণ্য এবং কৃষিজ বিপণন। হ্যাঁ, এই দুটো একটু। ভোগ্যপণ্য, মানুষের প্রয়োজনে তো ভোগ্যপণ্য সবসময় প্রয়োজন হয়, নুন তেল থেকে শুরু করে সাবান তেল সবই। নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সমবায়ের মাধ্যমেও হয়ে থাকে। আমাদের জেলায় কিছু কিছু সমবায় সমিতি ভোগ্যপণ্য সরবরাহ করে থাকেন। ইভেন দেখা গেছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে মোরারয়ে আমাদের একটা সমবায় সমিতি আছে বনরামপুর, সেই সমবায় সমিতি যদি যান দেখতে পাবেন একেবারে মশলার প্যাকেট থেকে শুরু করে প্রেসার কুকার পর্যন্ত তারা রেখেছে, মানে ভোগ্যপণ্য। এখন তো সবই পাওয়া যায়, মানে সমস্ত ধরনের হাতের কাছে প্রোডাক্ট পাওয়া যায়, গ্রামের মানুষ সবকিছুই সেখানে হাতের কাছে পেয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে খুব এমন কিছু তফাৎ থাকে না, বাজারের মূল্য থেকে অন্তত কিছুটা কম দামে সমবায়ের মাধ্যমে যখন ভোগ্যপণ্য সরবরাহ করা হয়, মানে যেহেতু সমবায়, সেখানে বেশি মুনাফা লাভের প্রয়োজন হয় না, শুধু প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু রাখা হয়ে থাকে। কাজেই সেখানে ভোগ্যপণ্য সরবরাহ করলে ওখানকার স্থানীয় মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। নিশ্চয়ই। আর কৃষিজ বিপণন? কৃষিজ বিপণনটা বলি, কৃষিজ বিপণনও বেশ কিছু সমবায় সমিতির মাধ্যমে হয়ে থাকছে। চাষিদের যে কৃষিজ বিপণন দুরকমভাবে হয়ে থাকে। এক হচ্ছে অসময়ে যেটা বিক্রি, অর্থাৎ যে চাষি উৎপাদন করলো সঙ্গে সঙ্গে চাষিকে অর্থের প্রয়োজনে বিক্রি করে দিতে হয়, সেইটা রোখার জন্যে আমাদের একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে প্লেজ, অর্থাৎ
সেই শস্যটাকে সমবায়ে বন্ধক রাখলো। ঠিক। সমবায়ের মধ্যে সেই শস্যটা ওজন করে রাখা হলো, স্টোরে রাখা হলো। যখন বাজার মূল্য বৃদ্ধি পেল, বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার সাথে তখন চাষির সঙ্গে পরামর্শক্রমে সেই শস্য বিক্রি করা হলো। ঠিক। বিক্রি করে কি পেল? বিক্রি করে দাম বেশি পেল, সঙ্গে লাগলো কি চাষিকে বাড়তি হিসাবে ওখানে গুদাম ভাড়া হিসাবে কিছু অর্থ সমবায়কে দিতে হলো। আর যেটা ঋণ হিসাবে নিয়েছিল তার জন্যে স্বল্প পরিমাণে সুদ দিতে হলো। এইভাবে তারা পেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে সরাসরি সমবায় যখন পণ্য, কৃষিজ পণ্য ক্রয় করছে এবং বাজার মূল্যে ক্রয় করে সেটা বিক্রি করছে। এই দুটো দিক, দু ধরনের আর কি। এছাড়াও গভর্নমেন্ট সাপোর্টস প্রাইস, অর্থাৎ যেটাকে মিনিমাম সাপোর্ট প্রাইস গভর্নমেন্ট যখন ফিক্সড করে, সেখানে মুখ্য ভূমিকা কিন্তু সমবায় নিয়ে থাকে। কারণ সমবায়ের মাধ্যমে প্রকিউরমেন্ট সেন্টারগুলো মূলত সমবায়ের মাধ্যমে হয়ে থাকে। ঠিক ঠিক। এছাড়া তো স্বাস্থ্য সমবায়, সামাজিক উন্নয়ন পরিষেবা ইত্যাদি দিকগুলো তো আছেই, প্রচুর বিভিন্ন দিক আছে। তার মধ্যে স্বাস্থ্য সমবায় আমাদের জেলায় উল্লেখ না করলেই নয়। কবিগুরুর প্রতিষ্ঠিত আমাদের বাঁধগড়া, বোলপুর যে স্বাস্থ্য সমবায়, সে আজও পরিষেবা দিয়েছে। হয়তো আজকের নিরিখে যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন সেই জায়গায় মান উন্নয়ন করা সম্ভব হয়নি অর্থের সংকটের কারণে, কিন্তু তারা আজও পরিষেবা দিয়ে যাচ্ছে। ঠিক ঠিক, আজও পরিষেবা। এবং এর সঙ্গে সঙ্গে বলি আর একটা সমবায় আমাদের জেলায় রয়েছে, সেটা হচ্ছে দুবরাজপুরে। দুটো স্বাস্থ্য সমবায় আমাদের জেলার মধ্যে রয়েছে। দেখুন, মানে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাহলে এই যে সমবায়ের ভূমিকাটা তার মানে কতটা গুরুত্বপূর্ণ, এই যে সপ্তাহ ব্যাপী ধরে একটা সারা বছরের মধ্যে একবার পালন করা হচ্ছে সমবায় সপ্তাহ, এটার গুরুত্ব কতটা, মানে এটা কতটা প্রাসঙ্গিক আজকের দিনে। এবং অনেক সময় কিন্তু আমরা জানি যে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, হয়তো ব্যাংক বন্ধ হয়ে গেল বা কিছু হলো, এক্ষেত্রে আমাদের কি ভাবনা আপনাদের ভবিষ্যৎ? সমবায় একটা ফিলোসফি। সমবায় সর্বকালে প্রাসঙ্গিক, এখন তো অবশ্যই প্রাসঙ্গিক। কারণ একসঙ্গে কাজ করার যে গুরুত্ব এবং তার যে বেনিফিট, সেটা মানুষ সবসময় পেতে পারে, যে কোনো ক্ষেত্রে সমবায় হতে পারে। এবং আজকেও সে সমবায় ভীষণভাবে প্রাসঙ্গিক, কৃষিজ ক্ষেত্রে তো অবশ্যই। কারণ চাষিদেরকে এই ন্যায্য মূল্যে কৃষিজ যে যন্ত্রপাতি, তাছাড়াও যে সমস্ত ইনপুট অর্থাৎ বীজ, সার, কীটনাশক, তাছাড়া সঠিক পরামর্শ দেওয়া, এই ব্যাপারটা সমবায়ের মাধ্যমেই সম্ভব। এবং গ্রামাঞ্চলে এই সমবায়গুলোকে যদি আমরা উন্নত করতে পারি, সেই মানে নিয়ে যেতে পারি সবগুলোকে, তাহলে সমবায় এবং তার সাথে পঞ্চায়েত ব্যবস্থা, এই দুটো যদি সমন্বয় সম্ভব হতো, তাহলে আমাদের সোনার বাংলা, সোনার ভারত তৈরি করা সম্ভব হতো। কৃষ্ণকান্তবাবু, অনেক ধন্যবাদ। একটা খুব সুন্দর আলোচনা উপহার দিলেন। রবীন্দ্রনাথের যে ভাবনা ছিল সমবায় নিয়ে, সেই সমবায় কিন্তু আজও চলে আসছে। প্রতি বছর এই বছরও পালিত হচ্ছে 14 নভেম্বর থেকে 20 নভেম্বর সর্বভারতীয় সমবায় সপ্তাহ। সেই প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। জোটবদ্ধ হন, একসাথে কাজ করুন, তার মূল্যই আলাদা। कब बढ़ेगा दलहन तिलहन का भाव? सब्जियां दिखाएंगी कब तक ताव? मसालों की मंडी में कैसी है बयान? कब गरमाएगा गेहूं का बाजार? कहां बिकेगा अच्छे भाव में धान? मंडी खबर में ऐसे हर सवाल पर ध्यान। सोमवार से शनिवार सुबह 8 बजे देखें दूरदर्शन किसान पर। डीडी किसान, बदलते भारत की शान। ভারত সরকার 14 নভেম্বর থেকে প্রতি বছর এই মৃত্তিকা সংরক্ষণ সপ্তাহ পালন করে থাকেন। সেই পরিপ্রেক্ষিতে আজ কৃষি দর্শনে আমাদের আলোচ্য বিষয় বর্তমান পরিস্থিতিতে ভূমি ও জল সংরক্ষণের উপযোগিতা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর অভিজিৎ দোয়ারিকে। উনি সহ কৃষি অধিকর্তা, জল ব্যবস্থাপনা, বাঁকুড়া। নমস্কার অভিজিৎ বাবু। নমস্কার। আপনার কাছে আজকের আলোচনার বিষয় তো আমি বললাম। প্রথমেই আমি যেটা জানতে চাইব যে কৃষিক্ষেত্রে ভূমি ও জল সংরক্ষণের গুরুত্ব তো অনস্বীকার্য, কিন্তু বিশেষজ্ঞ হিসাবে ভূমি ক্ষয় বলতে আপনি
কি বলবেন সংরক্ষণ, জল সংরক্ষণ এবং ভূমি সংরক্ষণ, এটা ঠিকই, বলতে বর্তমান- কি বোঝায়, মানে বর্তমান- সংজ্ঞাটা কি রকম হতে পারে? বর্তমান পরিস্থিতিতে জল এবং মাটি এই দুটো প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আছে। কোয়ালিটেটিভ দিক থেকে এবং কোয়ান্টিটেটিভ দিক থেকে, দুদিক থেকে দেখতে গেলে জল এবং মাটি এই মুহূর্তে আমরা কিন্তু তার মানে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা যদি বিজ্ঞানসম্মত ভাবেন যে 1 ইঞ্চি মাটি ভূপৃষ্ঠের শিলাময় ভূত্বক থেকে 1 ইঞ্চি মাটি তৈরি হতে প্রায় 500 থেকে 1000 বছর সময় লেগে যায়। তো আপনারা হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই মাটি প্রত্যেক বছর ভারতবর্ষের মাটি থেকে প্রত্যেক প্রতি হেক্টর জমিতে প্রায় 16 মেট্রিক টন মাটি কিন্তু এই ফলস ম্যানেজমেন্ট প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাদের শিলাময় ভূত্বক থেকে কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে। তো শুধু যে মাটি যাচ্ছে তা নয়, এর সাথে সাথে মাটির সঙ্গে খাদ্য যেরকম এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, বিভিন্ন অনুখাদ্য, এগুলোও কিন্তু প্রায় 6 মিলিয়ন টন প্রতি বছর কিন্তু আমাদের ভারতবর্ষের মাটি থেকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর জলের দিক থেকে যদি বলেন যে গোটা পৃথিবীর পরিপ্রেক্ষিতে ধরলে প্রায় পৃথিবীর যে জল রয়েছে তার 97.2% জল হচ্ছে নোনা জল, যেটা কিন্তু সমুদ্রে থাকে এবং যেটা আমাদের উপযোগিতায় আসে না, বাকি একদমই অব্যবহার্য। বাকি 2.2% জল যেটা কিনা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বরফ হিসাবে আছে, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আমাদের ব্যবহার্য জল হচ্ছে মাত্র 0.65% জল, যেটা ভূপৃষ্ঠের উপরে রয়েছে। সেই জলটা কিন্তু আস্তে আস্তে আমাদের, আপনারা জানেন যে বিভিন্ন কাজে, শিল্পের কাজে হোক, চাষের কাজে হোক, এই জলের পরিমাণও কিন্তু প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছে। ভারতবর্ষে যে বিশ্ব ব্যাংক একটা 2002 সালে একটা সমীক্ষা করেছিল, সেখানে দেখা যাচ্ছে যে আগামী 2050 সালে ভারতবর্ষ কিন্তু একটা জল সংকটময় দেশে পরিগণিত হবে। এবং তার কারণ হচ্ছে আমাদের তখন মাথা পিছু জলের যে প্রাপ্যতার পরিমাণ 1000 ঘনমিটারের থেকেও কম হয়ে যাচ্ছে, যেটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন আমাদের এখানে আসছে। এর জন্য ভূমি এবং জল সংরক্ষণ মানে খুবই উপযোগী বিষয় এই বর্তমান পরিস্থিতিতে। তো এক্ষেত্রে আমরা যেটা আসছিলাম, সংরক্ষণ গুরুত্বপূর্ণ মানে ক্ষয়টা সাংঘাতিক। তো ক্ষয়টা কিভাবে হচ্ছে, এটা কারণ কি? এইভাবে যে বিপুল ভাবে যে ক্ষয় হয়ে চলেছে, কিভাবে ক্ষয় হচ্ছে, কত প্রকারের ক্ষয় হতে পারে? সাধারণত পৃথিবীতে যদি জিওগ্রাফিক্যালি বলতে চাই, এবং বাতাস এবং জলের মাধ্যমে ভূমিক্ষয় হয়। আমাদের এখানে জলের মাধ্যমে বেশি ভূমিক্ষয়টা হয়। বিভিন্ন ক্ষেত্রে সিড ইরোশন, রিল ইরোশন, গালি ইরোশন, বিভিন্ন মাটির ভূপ্রকৃতিগত দিক থেকে এই 3টে ধরনের সাধারণত আমাদের এখানে ভূমিক্ষয়টা হয়। আচ্ছা আচ্ছা, কি পদ্ধতিতে আমরা এই ভূমিক্ষয় রোধ করতে পারি বা ভূমি এবং জলকে সংরক্ষণ করতে পারি? সাধারণত ভূমি এবং জল সংরক্ষণের জন্য যদি বিজ্ঞানসম্মত উপায়ে ভাবেন, সেখানে 2 ধরনের বিজ্ঞানসম্মত উপায় নেওয়া যেতে পারে। একটা হচ্ছে উদ্ভিজ্জ পদ্ধতিতে, আর একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে। উদ্ভিজ্জ পদ্ধতিতে মানে কখনো কখনো আমাদের যে সমোন্নতি রেখা বরাবর আমরা কিছু গাছের বেড়াল দিয়ে, কোথাও পংক্তিতে বা ফালিতে চাষ করে, কোথাও কোথাও আমরা হচ্ছে ফলের বাগান তৈরি করে, মানে মোট কথা হচ্ছে আমাদের যে ভূত্বক রয়েছে কখনোই সেটাকে কিন্তু অনাবৃত অবস্থায় রাখা যাবে না। এর জন্যে এই ভূমিক্ষয় যে সমস্ত রোধ করা বিভিন্ন গাছ আছে যাদের ফলিয়েজ বেশি, যেমন ধরুন চীনাবাদাম, কলাই, সয়াবিন, মুগ, এইগুলো চাষ করে যেমন ঘরে হোক বৃষ্টির জলকে যতটা সম্ভব মাটিতে যাতে ডাইরেক্ট আঘাতটা না করতে পারে, এর থেকেই ভূমিক্ষয় হয় এবং জলের দ্বারা বাহিত হয়ে ওই মাটি এবং তার খাদ্যকণা কিন্তু আমাদের এখান থেকে বাইরে চলে যাচ্ছে। আর যান্ত্রিক পদ্ধতিতে যেটা করা যেতে পারে, আমরা বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জমির সিচুয়েশন অনুযায়ী কোথাও কোথাও কন্টুর ট্রেঞ্চিং, কোথাও কোথাও কন্টুর বাঁধ, কোথাও কোথাও আমরা গালি প্লাগিং করতে পারি, লুজ বোল্ডার স্ট্রাকচার করতে পারি, গ্যাভিয়ান স্ট্রাকচার করতে পারি, চেক ড্যাম তৈরি করতে পারি, ছোট বড় মাঝারি বিভিন্ন আমরা জলাধার তৈরি করতে পারি। এর মাধ্যমে আমরা যান্ত্রিক পদ্ধতিতেও কিন্তু এরকম ভূমি এবং জল সংরক্ষণ আমরা করতে পারি। বিশেষ ভূপ্রকৃতিতে আমাদের এখানকার বীরভূম বাঁকুড়ার যে ভূপ্রকৃতি, উঁচু তরঙ্গায়িত যে জমি, সেখানে এই ব্যবস্থা কিভাবে নেওয়া যায়? খুব বাস্তবায়িত প্রশ্ন। মানে আমরা যেহেতু বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকাতে আমরা সরকারি চাকরিও করি বা বিভিন্ন ধরনের আমরা সিচুয়েশন দেখছি, তো আমাদের এখানে বীরভূম বলুন বা বাঁকুড়া বলুন, এখানে সাধারণত ল্যান্ড সিচুয়েশন অনুযায়ী আমাদের 4 ধরনের জমি আমরা এখানে পাই। খুব উঁচু জমি, যেটাকে বলে স্থানীয় ভাষায় বলে টাঁড় জমি, মাঝারি উঁচু জমি বা বাইর জমি, মাঝারি নিচু জমি বা কানালি জমি এবং নিচু জমি বা শোল জমি।
তো এই জমিগুলোতে আলাদা আলাদাভাবে ভূমি এবং জল সংরক্ষণ পদ্ধতি আলাদা রয়েছে। তো আমরা দেখেছি বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে উঁচু জমিতে সাধারণত সেখানে যদি আমরা স্ট্যাগার্ড ট্রেঞ্চিং করে তার সঙ্গে আমরা বৃক্ষরোপণ করি, স্ট্যাগার্ড ট্রেঞ্চিংটা এরকম হয় যে 6 ফুট লম্বা, 2 ফুট চওড়া, 2 ফুট গভীর, এরকম ছোট ছোট খাদ, 6 ফুট ছাড়া ছাড়া এরকম খাদ করলাম। আবার তার পরের লাইনে স্ট্যাগার্ড মানে দুটো ট্রেঞ্চের মাঝখানে আরেকটা ট্রেঞ্চ করে এইভাবে যদি আমরা ট্রেঞ্চিং করতে পারি স্ট্যাগার ট্রেঞ্চিং, তাহলে যে ছুট জল আসে সেই ছুট জলটা ওই খাদগুলোর মধ্যে পড়ে ওখানে জল সংরক্ষণও হচ্ছে, জলের রিচার্জ হচ্ছে এবং কিছুটা হলেও মাটিও ওখানে কিন্তু সংরক্ষণ হচ্ছে। আর ওর সাথে সাথে যদি আমরা ওই এলাকায় বনসৃজন করে দিতে পারি, সেখানে আমাদের ওই এলাকায় অর্জুন হতে পারে, কুল হতে পারে, বাবলা হতে পারে, সুবাবুল হতে পারে, এর চাষ করলে ওই উঁচু জায়গা কিন্তু আমরা ভূমি সংরক্ষণ করতে পারি। এবার মাঝারি উঁচু জমি বা যেটাকে বাইর জমি বলছি, সেখানে আমরা একটা 30-40 মডেল পুরো জমিটাকে 40 ফুট বাই 30 ফুট এরকম ছোট ছোট প্লটে ভাগ করে প্রত্যেকটা প্লটের নিচু অংশে একটা ছোট জলাধার তৈরি করে সেই জলাধারের মাটি দিয়ে পুরো প্লটটাকে আল দিয়ে ঘিরে ওই মাটি ওই খাদটা থেকে যে জলটা হবে সেই জল দিয়ে আমরা ওই এলাকাতে বনসৃজন এবং তার সঙ্গে ফলের বাগান কিন্তু করতে পারি। এবং আমাদের বাঁকুড়ার হিরবাদ ব্লকের মলিয়ান গ্রাম পঞ্চায়েত বা আমরা বিভিন্ন জায়গায় রায়পুর, সারেঙ্গা, আমাদের এই সমস্ত ব্লকগুলোতে আমরা প্রচুর পরিমাণে এই ধরনের কাজ করেছি এবং বিজ্ঞানসম্মতভাবে এটা কিন্তু একটা সুস্থির লক্ষ্যে আমরা নিয়ে যেতে পেরেছি। আর মাঝারি নিচু জমি যেখানে আমরা কানালি জমি, সেখানে আমরা 5% মডেল বা এক ধরনের ধান জমির একটি কোণে 5% জমিতে ছোট একটা হাপা তৈরি করে সেই জলটা দিয়ে আমরা ধানটাকেও যেমন বাঁচাতে পারছি, তার সাথে সাথে ওই জলটা দিয়ে আমরা পরবর্তীকালে রবি মরশুমে আমরা ডাল শস্য বা তৈলবীজের চাষ করতে পারছি। এই যে জলাধারটা ছোট ক্ষেত্রটা তৈরি হলো যেটাকে হাপা বলছেন, সেখানে বোধহয় মাছ চাষ করা যেতে পারে। অবশ্যই এই আমাদের যারা গ্রামীণ বাঁকুড়া আমরা বীরভূমে দেখেছি, এই ছোট ছোট হাপা থেকে তারা কিন্তু একটা মাছ চাষ করেও একটা নিউট্রিশনাল সিকিউরিটি কিন্তু আমাদের ওই এলাকার মানুষ, একদম আদিবাসী অধ্যুষিত মানুষ কিন্তু তারা পান। এবং যেখানে একটা মানে কৃষির সঙ্গে সংযুক্ত, অবশ্যই কৃষি, মৎস্য চাষ, প্রাণী সম্পদ এগুলো কিন্তু একসঙ্গে কোরিলেটেড একটা বিষয়। আর যেখানে খুব নিচু জমি সেখানে কিন্তু আমরা ছোট বড় মাঝারি বিভিন্ন জলাধার তৈরি করতে পারছি, হাপা তৈরি করতে পারছি। এর মাধ্যমে কিন্তু আমরা বাঁকুড়া বা বীরভূম এই এলাকার কিন্তু ভূমি এবং জল সংরক্ষণের ব্যবস্থা আমরা করতে পারি। আচ্ছা, আমাদের রাজ্যে সরকারি কি কি প্রকল্প চালু আছে এই ভূমি এবং জল সংরক্ষণের ক্ষেত্রে? আচ্ছা, এই বিষয়ে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে বেশ কিছু প্রকল্প চালায় এবং প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে চলছে। ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, ব্রিঙ্গিং গ্রিন রেভলিউশন ইন ইস্টার্ন ইন্ডিয়া, স্টেট প্ল্যান, ন্যাশনাল মিশন ফর অয়েল সিড অ্যান্ড অয়েল পাম্প, এই প্রত্যেকটা প্রকল্পই কিন্তু এই মুহূর্তে কিন্তু জোর দেওয়া হয়েছে ভূমি এবং জল সংরক্ষণ এই দুটো বিষয়ের উপরই। আচ্ছা, এক্ষেত্রে কৃষকরা, চাষিরা তারা এই প্রকল্পগুলি থেকে কি কি সুবিধা কিভাবে পেতে পারেন এবং এই সুবিধাগুলো পেতে গেলে তারা কোথায় যোগাযোগ করবেন? যেটা খুব ভালো প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ব্লকে এই মুহূর্তে সহকৃষি অধিকর্তা, ভূমি সংরক্ষণের অফিস রয়েছে, বা কিছু কিছু ব্লকে না থাকলেও সেই ব্লকে সহকৃষি অধিকর্তার অফিস রয়েছে, সেখান থেকে ওনারা ইনফরমেশন নিতে পারেন। এবং এই সহকৃষি অধিকর্তা মৃত্তিকা সংরক্ষণ অফিসে ওনারা যদি সরাসরি যোগাযোগ করেন, ওখান থেকে ফর্মের সাহায্যে সরকারি সাহায্য কিভাবে পাওয়া যেতে পারে, কোন প্রকল্পের মাধ্যমে কি করা যেতে পারে, এটা আমাদের যিনি সাহেব রয়েছেন উনি বলে দিতে পারেন। এবং এই এখন এই 2016-17 এই যে ফিনান্সিয়াল ইয়ার চলছে, এই যে প্রকল্পগুলো আমি বললাম, এই প্রকল্পের মাধ্যমে আমরা বাঁকুড়া জেলায় অলরেডি প্রচুর জমি এরকম আমরা ফলের বাগান করেছি, বৃক্ষরোপণ করেছি। কিছু জমিতে আমরা অলরেডি শুরু করে দিয়েছি ছোট বড় মাঝারি এই ধরনের জলাধার নির্মাণ করার জন্য আমরা সিলেকশন করতে শুরু করে দিয়েছি। কিছু কুঁয়ো করা যেতে পারে। তো এই ধরনের প্রকল্পগুলো কিন্তু যদি করতে হয়, গ্রামবাসীরা বা সাধারণ মানুষ কিন্তু এই অফিস থেকে কিন্তু অবশ্যই উপকৃত হতে পারেন। বর্তমান পরিস্থিতিতে ভূমি ও জল সংরক্ষণের উপযোগিতা এই বিষয়ে এতক্ষণ আলোকপাত করলেন ডক্টর অভিজিৎ দোয়ারি, তাকে ধন্যবাদ। এবং যারা দর্শক হিসেবে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আশা করি উপকৃত হয়েছেন। এ সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আঠেরোই নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 19শে নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 20 নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 21শে নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 22শে নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 23শে নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 24শে নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত কৃষক বন্ধুরা গম চাষ করবেন তাদের জানানো হচ্ছে, গম লাগানোর জন্য জমি তৈরি করুন এবং বীজ রোপণ শুরু করে দিন। জমিতে মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য হালকা জলসেচ করুন। গম রোপণ করার আগে প্রতি বিঘা জমিতে 17.3 কেজি ইউরিয়া, 50 কেজি ফসফরাস ও 8.8 কেজি পটাশ সার প্রয়োগ করুন। প্রতি কেজি বীজ 2 গ্রাম থাইরাম দিয়ে রোপণের 24 ঘন্টা আগে শোধন করুন। যে সমস্ত কৃষক বন্ধুরা আলু চাষ করবেন তাদের জানানো হচ্ছে, জমির আর্দ্রতা বজায় রাখার জন্য হালকা জলসেচ দিন। আলু রোপণ করার আগে 17.4 কেজি ইউরিয়া, 66 কেজি ফসফরাস, 13.5 কেজি পটাশ প্রতি বিঘা জমিতে প্রয়োগ করুন। আলুর বীজ লাগানোর আগে 30 গ্রাম বোরিক অ্যাসিড প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে 30 মিনিট আলুর বীজগুলো ডুবিয়ে রাখুন এবং এরপর বপন করুন। যে সমস্ত কৃষক বন্ধুরা শীতকালীন ফুলকপি এবং বাঁধাকপি চাষ করবেন বলে ভাবছেন তাদের জানানো হচ্ছে, বীজতলা তৈরি করুন। এই সময় লঙ্কা গাছে চুষা কীটপতঙ্গ দেখা যায়। এমতো অবস্থায় ডাইমেথোয়েট 30% ইসি প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে লঙ্কা জমিতে স্প্রে করুন। কৃষি দর্শন আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: কৃষি দর্শন, অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235, অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় nc.ddkishan.shanti@gmail.com।